বাজলো ভোটের ঘন্টায়। আমি অয়ন, আপনাদের জানাই স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে 5 জন বিশিষ্ট অতিথি রয়েছেন। তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ফার্স্ট পোস্টেড সিনিয়র এডিটর শ্রীময় তালুকদার, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম এর পক্ষ থেকে সুদীপ সেনগুপ্ত, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমীর চক্রবর্তী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে গৌতম চৌধুরী এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকে নিউজ 18 বাংলায় জানাই স্বাগত। একেবারেই গৌতম চৌধুরীর কাছে যাব। আপনারা সেটিং করছেন কংগ্রেসের সঙ্গে, সিপিএম এর সঙ্গে 200 আসন শুধুমাত্র তৃণমূলের কংগ্রেসের টার্গেট করেছেন, বাকি 94 আসন রেখে দেবেন বাম কংগ্রেসের জন্য, এরকমটাই বলছেন, অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কি কখন অভিযোগ তোলেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে না। আর সবাই কি বলতে চাইছেন উনি আজকে বলতে চাইছেন বাম কংগ্রেস পদ্ম আজকে আমরা দেখেছি যেই বামেদের বিরোধিতা করে তিনি সরকারে এসছেন, আর সব আমি বলতে যাচ্ছি না, এখন অন্য বিষয়তে আপনি চর্চা উঠেছে, সেই প্রতিশ্রুতিগুলো তো একটাও কাজ হয়নি। সুতরাং এখন উনি কিন্তু বারংবার এই বামেদের কিংবা কংগ্রেসকে বলছেন আসো বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাবার জন্য যদি যৌথ করতে হয়, একত্রিত হতে হয়, হয়ে যাও। সুতরাং ভারতীয় জনতা পার্টি বামেদের সঙ্গে আর কংগ্রেসের সঙ্গে কোনো সময় চুক্তি হতে পারে। আবার আপনারা বলছেন যে অমিত শাহর কাছে গেছেন আমাকে বাঁচাও বলতে। তারা বলছেনই তো, তাহলে কাকে কে বাঁচাচ্ছে? আসলে ইনি বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টির যেইভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে চলে আসছে, যেটা আমরা বলেছি আর নয় অন্যায় যিনি বলেছিলেন 2011-র পর বদলা নয় বদল চাই, আর সে বদলা নেওয়ার মধ্যে একদমই শুধু নির্বাচনের বৈতরণী পার করার 6 মাস পর থেকে আরম্ভ করলেন সবই বিরোধী দলকে। আমি বলছি, আমি শুধু বলছি না ভারতীয় জনতা পার্টি। এক এক করে ভাবতে পারেন কি আমাদের অন্তত 30,000 কেস রয়েছে আমাদের উপর, আমাদের অন্তত 3,000 ছেলেদের অ্যারেস্ট করে এখনো ভেতরে রাখা হয়েছে। যতটা গ্যাজেট কিংবা যতটা আমি সবটা মিলিয়ে আসবো। আমি সুদীপ সেনগুপ্তর কাছে যাব। বাম ভোট রামে যাচ্ছে, এই কারণেই আরো একবার এই তত্ত্ব উঠে আসছে যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে আতাত করেছে বিজেপি। আমি এই প্রসঙ্গে প্রথমেই বলি যে 73 নম্বর ওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি, বসত বাড়ি। 73 নম্বর ওয়ার্ডে সিপিএম এর ভোট অতি নগণ্য। গত লোকসভা নির্বাচনে 73 নম্বর ওয়ার্ডে বিজেপি জিতেছে। সুব্রত মুখার্জির নিজের বাড়ি 68 নম্বর ওয়ার্ড, সিপিএম এর ভোট অতি নগণ্য। গত লোকসভা নির্বাচনে বিজেপি সেখান থেকে জিতেছে। অরূপ বিশ্বাসের নিজের বাড়ি 81 নম্বর ওয়ার্ড, বিজেপি সেখান থেকে ব্যাপক ভোটে জিতেছে। কলকাতা শুধুমাত্র নয়, কলকাতার আশেপাশে উত্তরবঙ্গের এমন অনেক জায়গা আমরা দেখিয়ে দিতে পারি যেখানে পরিকল্পিতভাবে তৃণমূলের ভোট বিজেপিতে ট্রান্সফার করা হয়েছে। এবং এটা ঠিকই যে গত বছর বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা তো এর সঙ্গে মিলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি যে আসলে তৃণমূল কংগ্রেসের ভোটটাই টার্গেট বিজেপির, কিন্তু বাম কংগ্রেসের টার্গেট নয়। আমি তো পরিসংখ্যান দিয়ে বলে দিতে পারি। দ্বিতীয় কথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই প্রতিক্রিয়া দেখাবেন এটা স্বাভাবিক। আমি জানি না তুমি গতকাল থেকে সোশ্যাল মিডিয়া আমরা চর্চা করেছি কিনা, সোশ্যাল মিডিয়াতে বাচ্চা ছেলেমেয়েরা প্রতি মুহূর্তে তারা বলে গেছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন দিল্লিটা হলো গণহত্যা, কারণ সেটিংটা কমপ্লিট। ভুবনেশ্বর যা হয়ে গিয়েছে, এখান থেকে আবার সেটিং কমপ্লিট অন্যদিকে। আমি সমীর চক্রবর্তীর কাছে আসব, তবে তার আগে কংগ্রেসের একটা মত জেনে নেব। আচ্ছা অয়ন, তার আগে এই যে তুমি আতাতের প্রশ্ন করছিলে না, আমি ইতিহাস যাচ্ছি না, আতাতের প্রশ্নই আছি। শোনো না, কে কাকে মা দুর্গা বলেছিল এবং কে বলেছিল যে আরএসএস হচ্ছে একমাত্র ভারতবর্ষের দেশপ্রেম, সে কথা ইতিহাসের পাতায় লেখা আছে। আমি একদম গতকালকের কথা বলছি। অমিত শাহ কে বলো তো? স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চ থেকে বলছেন অভিষেক ব্যানার্জি থেকে মানে আমি না, কিন্তু বাই দ্য ওয়ে নামটা এক হয়ে গেছে, অভিষেক ব্যানার্জি মানে ভাইপো থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান সবাই দুর্নীতিগ্রস্ত। উনি পাড়ার চাল আনন, তার মানে ওনার কাছে খবর আছে। খবর থাকার পরেও উনি সেটাকে মান্যতা দিচ্ছেন না কেন? সেটিং। রাজীব কুমারকে ছাড়া হয়েছে সেটিং। কারণ দেখো, তুমি অভিযোগ করা, স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করা কিন্তু এক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী কাছে তার মানে লেজিটিমেট এভিডেন্স রয়েছে, থাকার পরে উনি চুপ করে রয়েছেন কেন? কিসের জন্য? কে বারণ করেছে? ওনাকে কে বারণ করতে পারে? কেউ বারণ করেনি। তোমরা বারবার সেটিং এর প্রশ্ন তুলছো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অমিত শাহর কথা বলছেন কংগ্রেস অমিত শাহর বক্তব্য ঠিক করবেন। অমিত শাহর বক্তব্য দেখো কি বলেছে। আর কেন কাজ কেন 294 নয় কেন? কারণ তৃণমূল কংগ্রেসের সিটগুলো টার্গেট করতে হবে,
আর সিপিএম আর কংগ্রেসের সিটগুলোকে ছেড়ে রাখতে হবে। খেলা অত সহজ নয়। সিপিএম কংগ্রেস কি বলছে দেখার দরকার নেই, লোক দেখানো। ওরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। কংগ্রেস সিপিএম এর ওই খেলাটা অনেক দিন হয়ে গেছে। ওরা নিজেরা এইভাবে ভোট ভাগাভাগি করে করে লোকসভা ইলেকশনে বিজেপিকে জিতিয়েছে। ওনাদের বিজেপিকে লাইনে রাখতে হবে। সেই জন্যই মনে রাখবেন, বিজেপি 200 সিটকে টার্গেট করে, 294 সিটকে টার্গেট করে না। সমীর চক্রবর্তীর কাছে আসবো, কোন তত্ত্বে তাহলে, সরাসরি প্রশ্নটা করুন, আপনি কি প্রশ্ন? কোন তত্ত্বে আঁতাতের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখানে অনেকগুলো কথা বলতে হবে। প্রথম কথা, পশ্চিমবাংলায় বিধানসভার আসন সংখ্যা 294। হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দল, ধরুন কংগ্রেস বা সিপিএম বা বিজেপি, যারাই নির্বাচনে লড়েন 294টাতেই লড়ে। 2016 সালে যখন আঁতাত হয়েছিল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর সিট অ্যাডজাস্টমেন্ট, না, বিজেপি তো বলছে না 294টা আসনে লড়বে, লড়বে না, এইটাই টার্গেট তো বলছি আপনাকে, যে যে কোনো রাজনৈতিক দল তারা তো ভোটে নাবার আগে বলবে যে 294টাতেই আমি জিতবো, প্রার্থী দেবো, লড়বো। সে তো প্রথমেই শুরুটাই করছে 200 দিয়ে, তাহলে 94টা ছেড়ে রাখছেন কাদের জন্য? এ প্রশ্ন তো খুব স্বাভাবিক ভাবে আসবে। গৌতম বাবু, আপনি যতক্ষণ বলেছেন আমি কিছু বলিনি। হ্যাঁ হ্যাঁ বলবেন, আপনি বলবেন, আমাকে একটু বলতে দিন। সুতরাং এটা তো অত্যন্ত পরিষ্কার। আর অভিষেক ভাই যে কথাটা বলল, আমার পুরনো সহকর্মী, আমিও তো একসময় কংগ্রেসটা করতাম, আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, মানে আপনি অভিষেক নন, আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির কথা, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তো তথ্য প্রমাণ যদি থাকে তাকে গ্রেফতার করছেন না কেন? আমি উত্তরটা দিচ্ছি আপনাকে। একই কথা তো নরেন্দ্র মোদী গিয়ে বলেছিলেন, গান্ধী পরিবার চোর, তাহলে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী বাইরে কেন? তাহলে কি আপনাদের সঙ্গে সেটিং? আপনি ভুল করছেন, রাজস্থানের নির্বাচন, ন্যাশনাল হেরাল্ডে আমরা রীতিমতো বেল নিয়ে রাস্তায় আছি, ন্যাশনাল হেরাল্ডে বেলে আছে, জানেন না? আমি তথ্য দিই, বেল আর দাদা, আপনি বিধায়ক, আপনি জানেন বেল এবং অভিযুক্তের ভেতর পার্থক্য কি? আমি জানি। আচ্ছা আপনারা, আচ্ছা মিথ্যা কথা, আমি একটা কথা বলবো না, আপনি প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদী চোর বলেছেন, তাহলে তারা বাইরে কেন? একটা প্রশ্ন, তারা বাইরে কেন? বোধা হাত জোর করে একটা প্রশ্ন। এক মিনিট দাঁড়াও, অন্যরা যখন কথা বলেছে আমি কিন্তু একটিও কথা না বোধা, ঠিক আছে, তুমি বলে নাও। প্রথম কথা তুমি বলে নাও, তারপর ঝগড়া চান। না তুমি বলে নাও, তারপর আমি বলছি। না, আপনি তো তুমি বলে নাও, প্রশ্ন তারপর তুললেন, বলছি। আপনি আচ্ছা, প্রশ্ন তোমরা মানহানি করলেন তুললেন যে কেন? নরেন্দ্র মানহানি মোদী মামলা চোর করলেন কেন? বলেছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে, তাহলে তারা বাইরে কেন? সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কি মানহানি করেছিলেন? আমার অ্যাবসলিউটলি আছে, ডিফেমেশন কেস চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, বেলে রয়েছে। কারে কেসে করেছে? কারে কেসে? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ডিফেমেশন করছে। শুনে নিন, যারা করেছে, অমিত শাহর বিরুদ্ধে ডিফেমেশন কেস করে থাকে। গতকাল সবে রোববার গেছে, অপেক্ষা করে এটাও দেখতে পাবেন। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে এখনো করা হয়নি, এইটাই বলছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি খালি ব্যক্তির বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন আমি তাতেও যাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন, বা বিজেপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীও বলেন, যে বাংলাতে যে কেন্দ্রীয় যে সাহায্যগুলি পাঠানো হয় তা নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়, এইটা নিয়ে তারা অভিযোগ করেন প্রতি মুহূর্তে, এবং দপ্তর তুলে তুলে তারা অভিযোগ করেন। আজ পর্যন্ত যে 6 বছর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আছেন, একটা কেন্দ্রীয় টিম এসেছে পশ্চিমবঙ্গে? এক্স্যাক্টলি, এসএফআই একটা কেন্দ্রীয় টিম এসে তারা ইনভেস্টিগেশন করবার চেষ্টা করে। মানে দুর্নীতি নিয়ে হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবকিছুতে সেটিং, সবকিছুতে সেটিং। এবং দেখবে এই যে কথাটা আমি বললাম অয়ন, যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা তুলবেন, এটা একটা খুব সহজ ভাষায় উদাহরণ দিচ্ছি, কেউ হেসো না। ওই বাসের মধ্যে দেখবে পকেট মার ধরা পড়লে না, সাধারণ মানুষ যখন পকেট মারকে মারতে যায়, তখন আশেপাশে পকেট মারে দুজন সাগরেদ দাঁড়িয়ে থাকে, তারা কোনো ক্রমে শূন্যে ঘুষি তুলে সেই পকেট মারটাকে বাইরে বের করে নিয়ে চলে যায়। কালকে কিন্তু নরেন্দ্র মোদী গো ব্যাক স্লোগান দেয়নি তৃণমূল কংগ্রেস, অমাইক হয়ে মাইক ব্যবহারের অনুমতি দিলেন। যখন বাম কংগ্রেস রাস্তায়, যখন আমরা স্লোগান তুলছি, গতকাল থেকেই সেটিং এর প্রশ্ন উঠছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চাচা চলা ভাষায় যখন দেখছে প্রশ্ন তুললেন, আমি আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে পুরোটা, তখন তাকে বাঁচানোর জন্য আমি শ্রীময়দার কাছেও আসবো যে আসলে সেটিংটা কোন জায়গায়। আসবো কারণ সুজন চক্রবর্তী কি বলেছেন, একবার শুনে নিন, তাহলে আপনার বলতেও সুবিধা হবে। অমিত শাহের মনের কথা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহের কোন কথায় তৃণমূলের লাভ তাও ভালোই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী। স্যার, মনের কথা তো সবচেয়ে ভালো জানেন শ্রীমতী ব্যানার্জি। 4 দিন অপেক্ষায় ছিলেন,
4 দিন অপেক্ষায় থেকে একান্তে নিভৃতে আলোচনা করেছেন। ফলে অমিত শাহ কি বলছেন এবং কেন বলছেন, কোন কথাটা বললে কার সুবিধে হবে, তৃণমূলের কতটা লাভ অথবা বিজেপির কতটা লাভ, এর সবচাইতে ভালো অঙ্ক যারা জানেন তার একজনের নাম অমিত শাহ, তো আরেকজনের নাম মমতা ব্যানার্জি। পুরো অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং। একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে আমি দেবো, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে আমার ভাই অভিষেক আছে, ওখানে কংগ্রেস করে, ও যে কথাটা বললো আমি বিধায়ক, আমি বাঁকুড়ার তালডাংরা থেকে বিধায়ক হচ্ছি। 2016 সালের বিধানসভা নির্বাচনে আমার বিরুদ্ধে প্রার্থী ছিলেন ওনাদের সেন্ট্রাল কমিটির সদস্য অমিয় পাত্র। উনি আমার বিরুদ্ধে ভোট পেয়েছিলেন 73,000। এবার জানেন লোকসভার ভোটে সেটা কোথায় এসছে? 20,000। 53,000 ভোট ট্রান্সফার হয়ে গেছে বিজেপির দিকে। আমার কাছে আছে, দাঁড়ান সুদীপ বাবু, আমার কাছে 53,000 ভোট ট্রান্সফার হয়ে গেছে বিজেপির দিকে। আপনি কলকাতা আমি তো উদাহরণ দিচ্ছি, আমার কেন্দ্রে একের পর এক জায়গায় উদাহরণ আমরা দেখাতে পারি। লোকসভা গত লোকসভা নির্বাচন না, গত লোকসভা নির্বাচন এটা ঠিক, গত লোকসভা নির্বাচন পরিসংখ্যান দিয়ে আমি বলছি প্লিজ বাবু ডিবেট থেকে বুঝতে পারবেন। একদম ওই দিক থেকে আসুন, কার বিরুদ্ধে কথা বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কার বিরুদ্ধে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কার বিরুদ্ধে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে কংগ্রেস, বিজেপি এবং সিপিএম দেখুন এখানেই যোগ। বেশ, কংগ্রেস সিপিএম বিজেপি এখানেই যোগ। আমি সীময় তালুকদারের কাছে আসবো, আমি সীময় তালুকদারের কাছে আসবো। কোন জায়গায় সেক্টরটা বিশ্লেষণে কি মনে হচ্ছে আপনার? মানুষ দেখছে বিজেপির সঙ্গে জোট না দেখুন, বাম কংগ্রেসের নাকি তৃণমূলের সঙ্গে সেটিং? এই প্রত্যেকটা ইলাবোরেট কনস্পিরেসি থিওরির কোনো মানে হয় না। আমরা যদি পরিষ্কারভাবে পুরো জিনিসটা দেখি, লাস্ট লোকসভা ইলেকশনে যেটা হয়েছিল, তার আগে যে বিধানসভা ইলেকশন হয়েছিল, সেগুলোর তথ্যগুলো দেখুন। একটা জিনিস পরিষ্কার, বাম এর যে ভোটটা সেটা মূলত বিজেপির দিকে যাচ্ছে, এটা প্রত্যেকে জানে, কিন্তু সেটার কোনো সেটিং এর জন্য নয়। কারণ পশ্চিমবঙ্গে যত ইলেকশন হয়েছে আজ পর্যন্ত, ইলেকশনে প্রত্যেকটা যখন পালা বদলের একটা সময় আসে, তখন যে পার্টিটা উইক সেখান থেকে স্ট্রং পার্টির দিকে যায়। দিস ইজ ইনএভিটেবল, এটা আবার হবে। মানে মাঠে লড়াই করে নিরাপত্তা পাচ্ছেন না বামপন্থীরা, কোনো ব্যাপার নেই। এবার বিজেপির কাছে নিরাপত্তা পাচ্ছে। আপনি যদি অনুমতি দেন, আমি জাস্ট কথাটা শেষ করে নিই। আপনারই সুবিধা হবে যে সেটা হচ্ছে এই যে পালা বদল কথাটা আপনি বললেন লোকসভা নির্বাচনের পর থেকে, তাহলে তাহলে খড়গপুরে বা কালিয়াগঞ্জে তাহলে কি সেটা পালা বদলের বার্তা ছিল না? যেখানে 45,000 ভোটে খড়গপুরে বিজেপি জয়ী লোকসভা নির্বাচনে, সেখানে 21,000 ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী বাই ইলেকশনে, যেখানে 57,000 ভোটে তৃণমূল পরাজিত, সেখানে 2,500 ভোটে তৃণমূল জয়ী। শ্রীবাদ, আমি বুঝলাম বাম কংগ্রেস বিজেপি, তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সেটিং এটা একদমই, মানে আমি এটাই বলছি, এই জন্য এই কনস্পিরেসি থিওরিগুলো একদম কোনো মানেই হয় না এগুলোতে কান দেওয়ার। তার কারণ হচ্ছে, আপনি যদি বিজেপির এই মুহূর্তে স্টেট ওয়াইজ ওদের চিত্রটা দেখেন, ম্যাক্রো একটা আমি চিত্রের কথা বলছি, বিজেপি প্রত্যেকটা স্টেটেই প্রায় এখন পরাজিত হচ্ছে। ওরা এখন সর্বশক্তি দিয়ে বাংলাটাকে ঝাঁপিয়ে, কেন অমিত শাহ এখানে আসলেন, কেন করলেন, মাসে আসবে কেন করলেন, তার মেইন কারণ হচ্ছে বিজেপি এখন পশ্চিমবঙ্গের উপরে প্রচন্ড জোর দিচ্ছে। ভুলে যাবেন না, তার মানে সিএএ একটা বিরাট বড় ইস্যু। তার মানে সিপিএম কংগ্রেসের যে অভিযোগ তৃণমূল বিজেপি আতাত করছে, সেটা বেসলেস, সেটাই বলছেন মুখ্যমন্ত্রীর অভিযোগটা বাম কংগ্রেস যে অভিযোগ করছে, বাম কংগ্রেস যে অভিযোগ করছে তৃণমূলের সঙ্গে বিজেপির আতাত, আমরা কয়েকদিন আগেই দেখেছি ডাক দিয়েছেন সোনিয়া গান্ধী, আসো বিজেপির সঙ্গে একজোট হয়ে লড়াই করি। আর তার সঙ্গে আমরা দেখলাম ডিনার, তার আগেও দেখেছি ডিনার পার্টি হচ্ছে রাত্রির বেলা, আর সকালবেলা এসে এখানে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কুস্তি করছেন, কংগ্রেসের বিরুদ্ধে কুস্তি করছেন। সেটা চলবে না। আজকে সত্যি অর্থে কেন, সত্যি অর্থে কি, সত্যি অর্থটা 2016 নির্বাচন আপনারা যৌথভাবে লড়েছেন, আপনারা একদমই লড়তে পারেননি, একদম সুযোগ করে দিয়েছিলেন। 2016 নিয়ে ধুয়ে জল খাওয়া যাবে না। 2016 ভুলে যান। আমি 2019 এর পর দিল্লি থেকে সব ধুয়ে মুছে সাফ, একটা নির্বাচন পারবেন না যেখানে বিজেপি আটকাবো। এই জন্য তিনটে রাজনৈতিক দল জোট করে ভারতীয় জনতা পার্টির দিকে মানুষে ফিরে আসছে। এখন তার মানে আবার বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস, বাম এবং কংগ্রেস একসাথে বিজেপিকে পরাস্ত করার চেষ্টা করছে। সোমেন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে বক্তব্য, যে অভিযোগ আঁতাত নিয়ে কি বললেন, দেখে নেওয়া যাক।
আতাত পাল্টা সেটিং এই সব অভিযোগ উঠছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুটো অভিযোগই ভিত্তিহীন। কারণ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি একেবারে মরিয়া এ রাজ্যে ক্ষমতায় আসতে। আজকে ঘন্টা বাজিয়ে, অর্থাৎ ভোটের ঘন্টা বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করলেন বিজেপিকে দিল্লির হিংসা নিয়ে। সত্যি তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কালকে এলেন, ভাষণ দিলেন, একটা প্রসঙ্গ নেই দিল্লি সম্পর্কে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে এমন আক্রমণ, বললেন রাষ্ট্রীয় মদতে হিংসা হয়েছে, আগুন জ্বালিয়েছে দিল্লিতে বিজেপি। মদত যারা শাহিনবাগে যারা সমর্থন করে, যারা বসতে যারা সমর্থন করেছিল, বারংবার গিয়ে আমরা দেখেছি যে সেইখানে ওরা বক্তব্য রেখেছিল, যারা এই যে স্লোগানগুলো উঠেছে সেই সময়কার স্লোগান আমি বলছি কি ওই হিন্দুদের কব্র খোলা হবে জামিয়ার মাটিতে, আর এই উগ্র স্লোগান কিংবা 15 মিনিট সময় দাও 15%, ওই 85% কতদিন ধরে চলছে 85% শাহিনবাগের আন্দোলন, 85%-এর উপর তারপরে একটা পরিষ্কার হিংসার করে ঘটনা দিবে ঘটেছে। এই সব CAA স্লোগানের বিরোধী আন্দোলন আন্দোলন থেকে যতদিন যারা ধরে চলছে পাশে একটা এসে হিংসার দাঁড়াতো ঘটনা ঘটেনি কিন্তু। সেই সব অথচ রাজনৈতিক এটা- দল, এটা সুদীপ তাতে সেনগুপ্ত কি তৃণমূল বলছেন? কংগ্রেসও শুনুন রয়েছে, গৌতম চৌধুরী। তাদের বামেরাও রয়েছে, শুনুন। তাতে কংগ্রেসও রয়েছে, তাতে সোনিয়া গান্ধীও রয়েছেন, সমস্ত রাজনৈতিক দল একদম না, না, বুঝে এই যে এতদিন ধরে শাহিনবাগে আন্দোলন চলছে, ধর্ণা চলছে, তাতে কি হিংসার ঘটনা ঘটেছে? এতদিন ধরে পাশের কাছে আন্দোলন, এতদিন ধরে সারা দেশব্যাপী আন্দোলন, একটা হিংসাত্মক ঘটনা ঘটেনি। এই চক্রান্ত আর করেছে। না, না, CAA শাহিনবাগে যতদিন ধরে আন্দোলন হচ্ছে ততদিনের মধ্যে হিংসার ঘটনা ঘটেছে। একটা ঘটেছে, তার মধ্যে দিল্লি উগ্র, নির্বাচন গেছে, উগ্র তার মধ্যে দিল্লি ভাবনা নির্বাচন চিন্তা গেছে। তৈরি করা হয়েছে মাইনরিটি সমাজের মধ্যে, ভয় পাওয়ানো হচ্ছে গ্রেপ্তার করলেন না কেন? সমাজকে। গ্রেপ্তার ভয় করলেন না কেন পাইয়েছে তাদেরকে? কে? যদি তৃণমূল মনে করে কংগ্রেস। থাকেন ভয় পাইয়েছে কে? আপ। ডক্টর ভয় কাফিল পাইয়েছে খান। কে? রেডিক্যাল ইসলামিক সংগঠন। ভয় পাইয়েছে ডক্টর তৃণমূল কাফিল কংগ্রেস, খান। ভয় পাইয়েছে কংগ্রেস এবং বামেরা। শ্রীময় তালুকদারের কিছু বক্তব্য আছে। আমি একটা শ্রীময় কথা বলে তালুকদারকে ওনার সুবিধা হবে। একটা বলে দিই শুধু যারা পিএফআই এর মদদে 120 কোটি টাকা খরচ করে যারা আগুন জ্বালিয়েছে তার সমর্থনে আপনারা দাঁড়িয়েছেন। দিল্লির ভোটে তার একটাও জবাব হিংসা আপনাদের হয়নি দিতে কিন্তু। হবে। দাঁড়ান সুদীপ বাবু, গদ্দারো কো গোলি মারো, অনুরাগ ঠাকুর হ্যাঁ, অনুরাগ ঠাকুর এখনো যে পর্যন্ত মুখ দিয়ে তিনি ব্যাখ্যা কেন্দ্রীয় করছেন না মন্ত্রী, সুবিধা। তিনি কেন্দ্রীয় মন্ত্রী, মানুষ বলছে, শুনে নিন, মানুষ বলছে, মানুষ বলছে, মানুষ সেটা। বলছে, বলি মানুষ মানুষ বলছে। শুনুন, সেটা তারপরে শুধু অনুরাগ ঠাকুর হয় এবং বলছেন না। দিল্লি বলার আছে। আমি কিন্তু সৌজন্য দেখাচ্ছি এখন। বলছেন না। যে আমি কিন্তু সৌজন্য দেখাচ্ছি। কিন্তু ডক্টর কাফিল খান। কিন্তু আপনারা চেঁচিয়ে ওআইসি বলছেন। রাজনৈতিক চেঁচিয়ে দলের বলছেন। সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ তার হচ্ছে- বিধায়ক তার ভাই। আমি আসবো, বলছেন আমি আসবো, বলছেন। আমি আসবো, আসবো। গতকাল প্লিজ গতকাল আমি একটা কথা বলুন, বলে দিই, তবে তোমার কথা। বলুন। ডক্টর কাফিল খান আসছি। জামিয়া মিলিয়া কি কথা বললেন, আলিগড়ে কি কথা বললেন, উত্তরপ্রদেশের পুলিশ ছুটে গেল মহারাষ্ট্রে কাফিল খানকে গ্রেফতার করে এনে 29শে জানুয়ারি থেকে তাকে হলো ফেলে রেখেছে মথুরা ওখানে, এবং 5 দিন ধরে তাকে খেতে দেয়নি, নারকীয় অত্যাচার করছে। খুব আর ব্যথা, আর খুবই ব্যথা। কপিল মিশ্র যারা দেশকে টুকরো করার কথা কে কথা বলবে বলেছে? কে কথা তাদের বলেছে? ছেড়ে কথা বলা হবে। কে কথা বলেছে? যারা তাহির বিভাজনের যাদের রাজনীতি, সমর্থন আপের জন্য করছিলেন আসলে- আপনারা, আসলে- হাত চালিয়ে দিচ্ছিলেন বেশ আপনারা। আসছি প্লিজ আমি বলছি, দেখুন গৌতম চৌধুরী বলতে দিন, আমাকে বলতে দিন। আসলে বিজেপি গয়ের থেকে বেরোতে পারছে না, গোমাতা গোমূত্র গোলাগুলি গালাগালি আমাকে বলতে দিন। গৌতম চৌধুরী ওই তো আমি বললাম গয়ের কথা আপনার বলে যাচ্ছে, দুর্গা আমাকে বলতে দিন, শ্রীময় তালুকদার আজকে বিজেপির শিক্ষা দরকার আছে কিনা, প্লিজ বিজেপির শিক্ষা নেওয়ার আছে কিনা এ রাজ্যের প্রশাসনের কাছ থেকে। গতকাল রাজপথে গুলি মারো স্লোগান উঠেছিল, 3 জনকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? আমি একটা কথা বলবো, আমি ওই
প্রসঙ্গটায় পরে আসছি, আগে যেটা বলবার ছিল সেটা বলে নি। মমতা ব্যানার্জি বলেছেন যে এই পরিকল্পিত গণহত্যা করা হয়েছে বিজেপির থ্রু দিয়ে। আমি এখানে একটা প্রশ্ন করবো ওনাকে, সেটা হচ্ছে যেই সময় গণহত্যার কথাটা উনি বলেছেন সেই সময় আমাদের দেশের অতিথি হয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার কে ক্ষমতায় রয়েছে? বিজেপি গভর্নমেন্ট। তো বিজেপি গভর্নমেন্ট নিজের পায়ে কুড়ুল মেরে ডোনাল্ড ট্রাম্পের সময়ে গণহত্যাটা করবে, বেশ, যাতে দেশ বেশ, বিদেশের বেশ, সমস্ত বেশ, সমস্ত বেশ। বড় বড় সাংবাদিকরা রয়েছে যারা সারা পৃথিবীতে যাদের ওটা খরিয়ে নিতে পারে। সেটা কথা নয়, সেটা কথা নয়, সেটা কথা নয়, সেটা কথা নয়। আমরা যুক্তি দিয়ে কথা বলুন, যুক্তি দিয়ে কথা বলুন, যুক্তি দিয়ে কথা বলুন। আপনারা যেটা বলছেন সেটা ন্যারেটিভ, দেয়ার ইজ এ ডিফারেন্স। না না, ন্যারেটিভ আর যুক্তি, ন্যারেটিভ আর যুক্তির মধ্যে তফাৎ আছে। ন্যারেটিভ আর যুক্তির মধ্যে তফাৎ আছে। বেশ, আপনারা বেশ, যেটা আসবো, বলছেন আসবো। ন্যারেটিভ। এই প্রশ্নটা নিয়ে, এই যে প্রশ্নটা তুললেন, প্রাসঙ্গিক প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যখন দেশে আছেন তখন কি হিংসা করে পায়ে কুড়ুল মারবে বিজেপি? দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। গত কদিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা হয়েছে, আমি মনে করি এটা একটা প্ল্যান্ড জেনোসাইড, গণহত্যা। পরে রং দেওয়া হয়েছে সাম্প্রদায়িকতায়। দিল্লিতে পরিকল্পনা করে গণহত্যা, দিল্লিতে রাষ্ট্রের মদতে হিংসা, দিল্লিতে গুজরাট মডেল, বিজেপি সরকারকে ভারতবর্ষ থেকে নিশানায় বিজেপি, অস্ত্র দিল্লি, রণংদেহী মমতা। এটা একটা প্ল্যান্ড জেনোসাইড, গণহত্যা। পরে রং দেওয়া হয়েছে সাম্প্রদায়িকতায়। প্রতিদিন নালা খুলছে আর লুকানো ডেড বডিগুলো বেরোচ্ছে। দিল্লির সরকার তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সিআরপিএফ ছিল, সিআইএসএফ ছিল, দিল্লি সরকারের আন্ডারে আর্মি ছিল, এসএসবি ছিল। সব থাকা সত্ত্বেও কেন শিখ দাঙ্গার পর এত বড় দাঙ্গা দিল্লিতে সংগঠিত হলো এবং বিজেপি এটা করবার পরেও কোনো ক্ষমা চাইল না? ক্ষমা চাওয়া দূরের কথা, নির্লজ্জের মতো এখানে এসে বলছে আমায় দখল নিতে হবে। 34 বছরে বামপন্থী কেন দিল্লির হিংসাকে গণহত্যা বলে দাবি করছেন? সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকে তারও ব্যাখ্যা দিয়েছেন মমতা। টেনে এনেছেন গুজরাট হিংসার প্রসঙ্গ। আমি কেন জেনোসাইড বলছি? বিকজ ইট ইজ স্টেট স্পন্সার্ড। পুলিশ দাঁড়িয়ে থাকলো, দেখলো। আজকে দিল্লিতে করে যদি পার পেয়ে যায়, গুজরাট মডেল নিয়ে এসছে। সেই গুজরাট মডেল অ্যাপ্লাই করবার চেষ্টা করছে উত্তরপ্রদেশে, দেখেছেন। ক্যানিয়ে আন্দোলন করতে গিয়ে 25-30 জনকে গুলি করে মারা হয়েছে। দিল্লিতে সেম কায়দা অ্যাপিল হয়েছে, অ্যাপ্লাই হয়েছে। মমতাকে পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। রাজনৈতিক এই ধরনের মানে প্রভোকেটিভ কমেন্টরি কেন করছেন? জেনোসাইড মানে কি উনি জানেনই না, বাট এটাই দিদির পলিটিক্স, এটাই উনি বলেন, ওনাকে বলতে দিন, আমাদের কিছু এসে যায় না। পাবলিককে উল্টাপাল্টা বুঝিয়ে রাজনীতি করাটা ওনার অভ্যাস। দুদিন আগে তো ভুবনেশ্বরে হোম মিনিস্টারের সঙ্গে বসে খাওয়া দাওয়া করলেন, গল্প করলেন। এটা জিজ্ঞেস করা উচিত ছিল সত্যি কি মিথ্যা। এখন বাইরে এসে অন্য কথা বলছেন কেন? এই বিজেপি সরকারকে ভারতবর্ষ থেকে কিভাবে ওদের বিদায় দিতে হয় তার ব্যবস্থাও করতে হবে। রাজায় রাজায় লড়াই, একদিকে কেন্দ্রের শাসক দল, আরেকদিকে বাংলার। কেন্দ্রের শাসক দলকে বিদ্ধে দিল্লি হিংসার ঘটনাকেই এদিন বারবার অস্ত্র করলেন মমতা। দিল্লির দাঙ্গা হলো কেন? বিজেপিকে ধিক্কার। গণহত্যা হলো কেন? বিজেপিকে ধিক্কার। গণহত্যা হলো কেন? বিজেপিকে ধিক্কার। দিল্লির ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে 18 বছর আগের গুজরাট হিংসার সঙ্গে তার তুলনা টেনে নাম না করে কার্যত নরেন্দ্র মোদী অমিত শাহকেই কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে সৌরভ গুহ, নিউজ 18 বাংলা, কলকাতা। ডোনাল্ড ট্রাম্প যখন ভারতে, তখন দিল্লিতে অশান্তি করে কি বিজেপি নিজের পায়ে কুড়ুল মারবে? সম্ভবত এখনো পর্যন্ত কোনো বিজেপি নেতার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শুনিনি। এই আলোচনা থেকে উঠে এলো। আমরা আসবো একটা ছোট্ট বিরতির পর। আমাদের সব খবর সবার আগে জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.news18bangla.com।
news18bangla.com নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন এই মুহূর্তে তাদেরকে জানাই যে প্রশ্নটা উঠেছে, ডোনাল্ড ট্রাম্প যখন ভারতে, ডোনাল্ড ট্রাম্প যখন আহমেদাবাদে, তখন দিল্লিতে হিংসার আগুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবো এই প্রশ্নের উত্তর কি? বিজেপি কি নিজে পায়ের কুড়ুল মারার জন্য এই ঘটনা ঘটিয়েছে? আপনারা বলছেন বিজেপি করেছে। আচ্ছা, আমি প্রথমে বলি যে ইংরেজিতে একটা কথা আছে, ইন্টেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কন্টেন্ট। বিধেয়র থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। কেন বলো তো? স্বরাষ্ট্র মন্ত্রক নিজে রিপোর্ট দিচ্ছে 16,300টা ফোন পেয়েছিলাম, কিন্তু পুলিশ অ্যাক্ট করেনি। ক্রিকেটে বলে ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম। পুলিশটা কে চালাবে? পুলিশ কিন্তু একটা অর্গানাইজড ওয়ার্কফোর্স। সে যদি চুপ করে বসে থাকে তার উত্তরটা কে দেবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে তুমি গ্লোবাল ইভেন্টের কথা বলছো, এটা খুব ক্রোনোলজি, এখানে হচ্ছে ক্রোনোলজি সমঝ লিজিয়ে। 2002 সালে রায়টের পরের কি ক্রোনোলজি জানো? 2003 সালের ভাইব্রেন্ট গুজরাট। অর্থাৎ যে যুক্তিতে আমরা এক্ষুনি শুনলাম যে অ্যানার্কি এবং গ্লোবাল ইভেন্ট সাইমালটেনিয়াস হয় না, হয়, ইতিহাস বলছে। এবার প্রশ্নটা হচ্ছে যে দেখো না কি উদ্দেশ্যে করবে? আমি শেষ করি। কোন সংবিধানের কোন সেন্সিবল সংবিধান সম্মত মানুষ দাঙ্গা চায় না। সমস্যাটা অন্য জায়গায় হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে তোমাকে এখন স্কোর করতে হবে। তুমি দেখো, আমি তোমায় একদম ডেমোগ্রাফি গৌতম দা গাজিয়াবাদের যে বেলটা থেকে ঢুকেছে, আরে দাদা দাঁড়াও, গাজিয়াবাদের এখান থেকে গাজিয়াবাদের এখান থেকে ঢুকেছে, গাজিয়াবাদ হচ্ছে উত্তরপ্রদেশ। এইবার এতগুলো, আচ্ছা গৌতম দা, তারা জেলে নেই কেন? জেলে নেই কেন? এতদিন নেই কেন? তুমি যত দায়িত্ব নিয়ে বলছে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ এসে বলছে একে ধরবো তাকে ধরবো। আমরা দেখেছি সে তো বাবা ভক্তকবল করেছিল। বোঝার চেষ্টা করো, বন্দুকের গুলি নাম লিখে যায় না। তোমার কোথাও লাগতে পারে, তোমার গৌতমের জায়গায় গিয়াসউদ্দিন নাম হলো তোমার কোথাও লাগতে পারে। আনিস কংগ্রেস মোহাম্মদ আনিস একজন বিএসএফ এর নেতা। বেশ, এই প্রশ্নের সঠিক উত্তর আমি পেলাম না যে ডোনাল্ড ট্রাম্প যখন, তখন কি স্কোর করতে বিজেপি এই দাঙ্গা করবে, এই হিংসা করবে? আমি একটা বলি, প্লিজ গৌতম, আমার 2 মিনিট পরে আবার আপনি বলবেন। কংগ্রেস দাঙ্গা চাইছে, 2 মিনিট পরে আবার আপনি বলবেন, প্লিজ। দাঙ্গা চাইছে, ভয়ে হোক ভীতিতে হোক, অজন আপনাকে সময় দেবে, একটু আমাকে বলতে দিন প্লিজ। বলছি যে প্রথম কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প ভদ্রলোকটি কে? আমেরিকার প্রেসিডেন্ট। 1993 সাল স্যামুয়েল হান্টিংটনের লেখা বই ক্লাস অফ সিভিলাইজেশন আমেরিকা তত্ত্ব নামিয়েছে, যখন সামনে আর সমাজতান্ত্রিক দেশগুলি নেই, পৃথিবীতে তো যুদ্ধ তাকে রাখতে হবে, নয়তো আমেরিকা থাকতে পারবে না। ইসলামিক স্টেটগুলি তাদের প্রধান শত্রু। একের পর এক ইসলামিক স্টেটকে খতম করা হলো আমেরিকার নেতৃত্বে, এবং এখনো দেখবেন। আমি সেটাই বলছি এই কারণে আমি বলছি, এবং আজকে একের পর এক জায়গায়, এবং ভারতের মতো জায়গায় যেখানে বলা হচ্ছে সিএ করাবে, এনআরসি করাবে, ভারতে নাকি বিদেশিদের রাখতে দেওয়া হবে না, ভারতের বাজারটাকে বিদেশিদের জন্য বিকিয়ে দেওয়া হচ্ছে। আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের কাছে স্কোর করা এটাই ভারতবর্ষে যদি জাতি দাঙ্গা বাঁধানো যায়, এই কথাটা পরিষ্কার হলো যে আপনারা যেটা বলছেন, আপনারা যেটা বলছেন, তার মানে ডোনাল্ড ট্রাম্পের পরিচালনায় নরেন্দ্র মোদী এক্সিকিউট করলেন দিল্লিতে হিংসা, এটাই তো চলে আসে। প্লিজ বলুন, পুলিশের নীরবতা কি প্রমাণ করে? একদম ইনঅ্যাকশন। একই কথা বলছেন। এটা তো যে কোনো মানুষ বলবেন, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা খবরের কাগজ পড়েন, টেলিভিশন দেখেন। 1 মিনিট, আপনি যতক্ষণ বকেছেন, আমি মানে কথা বলেছেন, আমি কিন্তু কথা বলি, আমার সমর্থনে বলতে ঘটনা হচ্ছে এর সূত্রপাত কিন্তু 8ই ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনকে কেন্দ্র করে, ওই যে গলি মারো সেদিন থেকে। দাঁড়ান,
আপনাদের পনেরো কেন্দ্রীয় মিনিট মন্ত্রী আর 85 একটা মিনিট এফআইআর কোনো হয়েছে, মতলব নেই। একটা, এবং 15 মিনিট পরিস্থিতি সময় উত্তপ্ত। দাও, হিন্দুদের একদম তারপরে সুন্দর করে দিল। শুনুন 46টা মৃত্যু হ্যাঁ, জামিয়ার গণহত্যা, হবে, তাহলে কি কত মানুষ কোনো মরলে মানে নেই। গণহত্যাটা কোনো হয়? মানে নেই তার। কত মানুষ তার মানে মরলে নেই। গণহত্যা এই যে, আপনাদের ডিকশনারিতে আপনি আছে। দেখলেন, এটা এইটা কিন্তু তদন্তভাবে একদম সামনে একজনের against সেই FIR গানটা হয়েছে, মেরে দিয়েছে। একজনের against সামনে FIR সামনে হয়েছে। আর কত মানুষ মরলে পরে মানে শেষে একজনের against FIR হয়েছে। লাস্ট না, বার হয়েছে। একজনের against FIR হয়েছে। এখনো বার কোর্ট হচ্ছে। যখন ঠিক আছে। সামনে decision রেখেছে, দিচ্ছে, FIR হবে। সেই বড় জজসাহেব বুলডোজ আপনারা তৈরি করা করে হয়েছে। দিন। বেশ আসছি শ্রীময় এই তালুকদার, জায়গায় পৌঁছে গেছে। নিশ্চয়ই আপনি বলছেন ডোনাল্ড ট্রাম্পের সামনে কি পেট্রোল বাইডেন জড়ো সামনে- করলো কি? পেট্রোল একদিনে তৈরি হয়। Please, পেট্রোল please, জড়ো করা- আটকানোর দায়িত্ব সময়টা। আটকানোর দায়িত্ব কার? তোমাদের পেট্রোল দায়িত্ব বোমা তোমাদের। তোমরা উস্কাচ্ছো। আরে পেট্রোল তোমরা বোমা উস্কাচ্ছো। বাড়ির সামনে চুরি হলো, চক্রান্ত চুরি হলো, করেছো। পুলিশকে দোষ দাও। তোমরা চক্রান্ত চুরি হলো, পুলিশকে করেছো। দোষ দাও। তোমরা চুরি হলো, সঙ্গীকে পুলিশকে দোষ দাও। সমর্থন তাহলে বলবো, করো। তোমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ষড়যন্ত্রের মেরুদণ্ড নেই। ষড়যন্ত্র হতে দিয়েছো। ষড়যন্ত্র হতে দিয়েছো তোমরা। লজ্জা করে না? একটা আগুন জ্বলছে। ছি, অভিষেক, ছি, আগুন জ্বলছে। দেখাবো মস্ত চাপ ফেলা উচিত। অন্তিম লড়াই। বেশ, 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 আমি জিজ্ঞেস করছি। কি অদ্ভুত Please, লাগে। please, please. 2002 সাল। উত্তেজনা চরম পর্যায়ে চলে গেছে 2002 সাল উত্তেজনা গুজরাটে চরম গণহত্যা। পর্যায়ে চলে গেছে আমি আমি আসছি, গুজরাটে আমি গণহত্যা, চিত্রাঙ্গদা কি ভুলে গুজরাটে যাচ্ছে? গণহত্যা, সেখানে মুখ্যমন্ত্রীর নাম কোন নরেন্দ্র জায়গায় মোদী, হয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। চিত্রাঙ্গদা বলবেন না? একইভাবে 2020 সাল দিল্লিতে গণহত্যা, প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রীর সেই নাম অমিত ট্র্যাডিশন শাহ। সমানে চলে এই এসেছে। চলছে। এবং শ্রীময় তালুকদার, ক্রিমিনালরা এই যে যদি মাথায় please, বসে please, যে দেশের যুক্তিগুলো মাথায়, বলছেন, তাহলে এইরকম FIR করা হয়নি প্লিজ এক সেকেন্ড স্যার, উনি শাহিনবাগের কথা Please, বলছেন। please. ইতনা জোর বাটন দবাও, শাহিনবাগ মে কারেন্ট লাগে। লাগবেই তো। আর কথা। লেগেছে, শর্ট সার্কিটের জন্য। এইরকম ভাবে কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না, প্লিজ ওই দেখো, শুনতে পাবে না, গৌতমদা শুনতে পাবে না, দর্শকরা শুনতে পাবেন না, প্লিজ গৌতমদা, প্লিজ আমরা যত ভোট শ্রীময় ছিল, তালুকদার, তার চেয়ে বাড়িয়েছি। আপনি বলছেন ডোনাল্ড ট্রাম্প যখন এসছেন তখন পায়ে কি কুড়ুল মারা হবে, কিন্তু এটাও তো ঘটনা হয়েছে। কপিল মিশ্রা হোক, প্রবেশ ভার্মা হোক, অভয় ভার্মা হোক, অনুরাগ ঠাকুর হোক, কারো বিরুদ্ধে FIR হয় কারোর বিরুদ্ধে FIR। Absolutely, Please, absolutely. কোর্ট বলছে জজ please, সাহেব কি please, হয়েছে? please, আমি প্রশ্ন করেছি কাকে? PL হয়েছে। এই যে শুনুন, PIL আর এই যে শুনুন, FIR এর স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বিরুদ্ধে FIR আমি হয়নি। কাকে প্রশ্ন PIL আর করেছি? FIR এর পার্থক্য Please, বুঝুন। শোনো, রাষ্ট্রপতির নামে FIR ব্রেক নিয়ে হয়নি। ব্রেক নিয়ে নেবো তাহলে, ব্রেক নিয়ে নেবো, বিরতি নিয়ে নেবো, বলুন প্লিজ শ্রীময় তালুকদার, রোজ রাত্রিবেলা শ্রীময় তালুকদার। গভীর রাতে তাকে দিয়ে ফাইল সই করা শ্রীময় তালুকদার। থেকে তুলে। অস্বীকার করার কোনো জায়গা নেই যে পুলিশি গাফিলতি হয়েছে, এবং পুলিশ যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, তাই স্বরাষ্ট্র মন্ত্রককে অনেক অংশেই এই গাফিলতির জবাবদিহি করতে হবে। ঠিক। কোনো এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু তার সাথে এটাও বলতে হবে, এটা বলা মানে ওটা নয়, তার সাথে এটাও বলতে হবে যে সেই সময় দাঙ্গা বাঁধালো এবং ঝামেলা করলে সব থেকে বেশি না, সুবিধে score- কার হতো? score বাড়বে ফলো দ্য BJP, মানি, ইফ ইউ score বাড়বে ফলো দ্যাট BJP, লজিক, তাহলে আপনারা কারণ দেখবেন আজকে ডোনাল্ড উমার ট্রাম্পের খালিদের কাছে একটা score ভিডিও বাড়বে বেরিয়েছে। BJP উমার খালিদ একটা সভায় বলছে ডোনাল্ড ট্রাম্প যখন আসবে সেই সময় আমাদেরকে এখানে সেই সময় আমাদেরকে এই দাবিগুলো সামনে, ইন্টারন্যাশনাল প্রেসের সামনে যদি এটাকে ফ্ল্যাশ করা যায় তাহলে এই ন্যারেটিভটা তো আরো বেশি বেশ, 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 এই তো ছিল, এই রাস্তায় তো আরে আরো আসবার আগে সীমাদা, সীমাদা, আমি একটা প্রশ্ন করবো। পুলিশ ঠিক বার্নি করে। স্যান্ডার্স, পুলিশ কি করবে? বার্নি স্যান্ডার্স আসেনি, বার্নি স্যান্ডার্স খবরটা পেয়েছে, বার্নি স্যান্ডার্স আজকে খবরটা পেয়েছে। ঝান্ডাধারী পুলিশ নয়, পুলিশ দিল্লি পুলিশ ঠিক ঝান্ডাধারী চিহ্নিত পুলিশ নয়, দিল্লি পুলিশ দিদিকে FIR বলো হয়নি। পুলিশ নয়, এরকমটাই বলছে বিজেপি তাদের যুক্তিতে। আমরা দেখব পরবর্তী সময়ে গণহত্যার যে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কতটা তোলপাড় হয় দেশের রাজনীতি। তার আগে আপনাদের সামনে তুলে ধরব গতকাল আর নয় অন্যায় কর্মসূচি শুরু করেছেন অমিত শাহ, আর আজ বাংলার গর্ব মমতা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি। মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন। অমিত শাহ এসে 3 দিন থাকলেন না 7 দিন থাকলেন, বাইরে থেকে এসে ধোপে টিকতে পারবেন? ঢোপে টেকার তো উনি বলেছিলেন,
আমরা দেখেছি 2019 নির্বাচনে আগেই কিন্তু খুব চিৎকার করে চারদিকে একদম ঢাকঢোল পিটিয়ে বলেছিলেন শূন্য জায়গাতে ভারতীয় জনতা পার্টি চলে যাবে। লোকসভা বিধানসভার মধ্যে পার্থক্য আছে। আরে কেন বিধানসভা একদমই তো বিধানসভা সম্পূর্ণ- রাজ্য চালাবে কে? আজকে 41% প্রায় ভোট রয়েছে, একটু খোঁজ নিন না আপনারা, খোঁজ নিন। হাজারি। এইভাবে পশ্চিমবঙ্গতে গণতন্ত্র ফিরিয়ে আনবো কথা বলে হ্যাঁ। গণতন্ত্রর হত্যা করেছিলেন, তাই জন্য আর নয় অন্যায় আমরা আপনারা কি গণতন্ত্র ফিরিয়ে আনবেন? একদমই কি গণতন্ত্র গণতন্ত্র? ফিরিয়ে আনবো। কি দিলীপ গণতন্ত্র? ঘোষ বলছেন গণতন্ত্র গুলি মারো, মানুষ স্লোগান বসতে বলেছে, পারবে, ঠিকই করেছে, মানুষ বাঁচতে কারণ আমি পারবে, গুলি মারার কথা মানুষ বলেছিলাম। নিজের কথা বলতে পারবে, গুজরাটে- মানুষ নিজের রাজনীতি করতে পারবে, গুজরাটে মানুষ গরিব যে মানুষকে ক্লাবে ঢাকানোর জন্য বসে দেওয়াল সব তুলতে ক্লাবে বসতে পারবে, ওটাই গুজরাট মডেল। সবাই ওটাই একসাথে ভাইব্রেন্ট আমরা গুজরাট। হাঁটতে পারবো। ওটাই ভাইব্রেন্ট যে গুজরাট, ওটাই কারখানা গুজরাট বন্ধ মডেল। হয়ে যাচ্ছে, Malnutrition-এ টেবিলের ভারতবর্ষের পিছন প্রথম থেকে জায়গায় টাকা চলে নিয়ে যাচ্ছে। সেই গুজরাট এই সেই মুহূর্তে কারখানা বেকারিতে খুলে দিতে ভারতবর্ষের পারবো। প্রথম জায়গায় যাচ্ছে। শ্রমিক যারা ভাই যে গুজরাট মডেল সারের কথা জন্য বলছে, বলে সার দাম বেড়ে গেছে, যারা এই- জেলে যেতে বেশ, হয়, বেশ, বেশ, সেই বেশ, জায়গা বেশ। থেকে বাঁচাতে এ, পারবো বেশ, আমরা। বেশ, বেশ, তাই জন্যে বেশ। বলতে চাইছি মানুষ মানে অমিত শাহ ভারতীয় এসে জনতা পার্টির থাকবেন, সঙ্গে রয়েছে। অমিত শাহ অক্টোবর থেকে 7 দিন করে থাকবেন। আপনাদের তো আশঙ্কা হওয়ার কথা। অমিত শাহ নরেন্দ্র মোদীকে দেখেই লোকে ভোট দিয়েছেন বিজেপিকে লোকসভায়। আমি শুরু করি। একদম। এই যে কালকে উনি বললেন অন্যায় দেরিতে হলেও সত্যটা উনি উপলব্ধি করেছেন এবং বললেন তার কারণ দিল্লির ঘটনাটা যে ভয়ঙ্কর অন্যায় সেটা কালকের সভা থেকে উনি কিন্তু স্বীকার করেন। পঞ্চায়েত নির্বাচনে এটা এক আসছি, করে আসছি, দাঁড়ান, দাঁড়ান, আসছি, দাঁড়ান, আসছি, দাঁড়ান, গৌতম দা আসছি। দাঁড়ান না, গৌতম বাবু, মার্ডার গৌতম করেছে, বাবু, গৌতম বাবু, রক্তাক্ত রয়েছে আচ্ছা, আপনাদের তাহলে হাত। গৌতম বাবুই বলুন। আপনাদের বাংলার গর্ব দাঁড়ান, দাঁড়ান, মমতা দাঁড়ান, সেটা বন্দ্যোপাধ্যায়। রয়েছে। আমি বলে দিচ্ছি। তার মানে দাঁড়ান না, তৃণমূল কংগ্রেসের কোনো আবার ব্যাপার বলে নেই। দিচ্ছি সাম্পা- একটা কথা। সামান্য Please. একটু পঞ্চায়েত। গৌতম বাবু এত কথা বলছেন তো, গৌতম বাবু নিউ আলিপুরে থাকেন। নিউ আলিপুরে ওনাদের পার্টি অফিসটা কোথায় একটু ঠিকানাটা যদি বলে দেন। তার কারণ ওদের তো 88/4 77,000 নিউ আলিপুর বুথ, চেতলা রোড 77টা লোক নেই। 88/4 আচ্ছা আচ্ছা শুনুন, আরে লোক নেই তার জন্য ব্যক্তিগত 81 নম্বর ওয়ার্ডে 81 নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছে ভাবতে হবে। বাংলা না নরেন্দ্র মোদী তাই জন্য হবেন। কর্পোরেশন নির্বাচনের পর 22 জায়গায় কেন রয়েছেন আপনারা? আপনাদের তাই জন্য মুখ্যমন্ত্রীর নাম্বার কর্পোরেশনের পর শুনুন। আমার বাড়িতে 1.5 মাস পুলিশ এই পিকেট ছিল। টুইটের আলাদা আরে বলবেন না, কোনো লাভ নেই। বলবেন না, নামটা বলেন না। বলবেন না, তাহলে আসছি, নিবালি আসছি, করে আসছি, বলবেন। আসছি, আসছি, হয়েছে, হয়েছে। আমি আসছি, আসছি। করে গিয়ে লোকসভার প্রার্থী MLA তার কারণ আমাদের এরা ঘাড়ে ভাবছে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী গেছে। অমিত শাহ হাতে তারপরে করে এদের বসিয়ে দেবে। নির্লজ্জভাবে সিবিআই কেন বেশ, হচ্ছে না, বেশ, ইডি কেন বেশ, হচ্ছে বেশ, না, বেশ। এই তো সুদীপ ওদের সেনগুপ্ত। দাবি। না, ওদের কোনো মুখ বাংলা- নেই, বাংলা- ওদের বাংলার সংগঠনও নেই, মুখ আছে। 77টা লোক Please, নেই। সংগঠন আছে। কোথায় সংগঠন? ব্যাস। আপনাদের কোনো ঠিক আছে, বিচার আছে, করা নেই। আছে, আছে, এক আছে, মিনিট, এক আছে, মিনিট, আছে। এক মিনিট, জয়ন বাবু, না, জয়ন বাবু, না, 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 আমি আর allow করছি না, দাঁড়ান। please, হলো। মিস কল দিচ্ছেন কেন? কালকের মঞ্চ বিচার থেকে করা মিস কল হয়েছে। দিচ্ছেন কেন? কোনো মিস কল নেই। সুদীপ সেনগুপ্ত, ভয় সুদীপ পাচ্ছেন সেনগুপ্ত। আপনি। আমার প্রথম ওই দিন কথা আপনারা আমি মিস বলছি, কল দিয়ে আমি বের বলছি। হচ্ছেন। প্রথম কথা আদর্শ নয়, নীতি যাবে। নয়, মুখ আসছে আগে। বামেদের পক্ষে বলুন, যা BJP বড় ধাক্কা হতে পারে। মুখ আছে দিলীপ ঘোষ। Please, please, হ্যাঁ, ভাই, please। এই যে বলুন বাংলার মানুষকে। মুখ আমি এই যে কি বলুন। প্রশ্ন করলাম শুনেছেন? এই তাহলে কি আমি কি আগামী প্রশ্ন দিনে করলাম কুকুরের মতো শুনেছেন? মানুষকে গুলি করে আমি মারবেন? প্রশ্ন দিলীপ করলাম বন্দ্যোপাধ্যায় বামেন এখন ভোটে গুরুত্ব পাচ্ছে না আদর্শ না নীতি, শুধু মুখ আপনাদের এই কাছে বড় মুহূর্তে ধাক্কা। দাঁড়িয়ে এই কথা ঠিক যে ভোটের ময়দানে আমরা পরাজিত হয়েছি গত 2-3টে নির্বাচনে। হ্যাঁ। লড়াইয়ের ময়দানে কিন্তু আমরাই আছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের দুটো স্লোগান, একটা হলো জয় শ্রীরাম, এক ঘুড়ি মারা গদ্দার কো, যা মানুষকে বিভক্ত বেশ, করছে, বেশ। আরেকটা হলো আজাদি স্লোগান, ইনকিলাব জিন্দাবাদের স্লোগান, যা মানুষকে একসাথে বেশ, রাখছে। এইখানে এবং- আজাদির স্লোগান। এবং এক্ষেত্রে কিসের জন্য আজাদির এবং স্লোগান? এক্ষেত্রে দেখবে কিসের জন্য আজাদির স্লোগান? আজাদিটা কিসের জন্য? তোমার একজন সহকর্মীকে প্যান্ট কিসের খুলে আজাদি? চেক করা হয়েছে দিল্লিতে যে আজাদি সে কিসের? হিন্দু না মুসলিম, সেই কংগ্রেস মনে করে না, আজাদি সেটা থেকে কংগ্রেস মনে আজাদি। করে না এখন স্বাধীন সেটা আজাদি। ভারতবর্ষ। কিসের? তুমি মনে করো সাংবাদিক হিসেবে তুমি আজাদি স্বাধীন, কিসের? আয়নার সামনে দাঁড়িয়ে বলবে তুমি বলবে আজাদি না, কিসের আজ বলো? থেকে 5 বছর আগে স্বাধীন ছিলাম, সেদিকে আজাদি যাচ্ছি না। আমি তোমাকে কাশ্মীরের উত্তর দেবো, স্লোগান। আমি তোমাকে উত্তর দেবো অন্য প্রশ্নে। কাশ্মীরের একটা স্লোগান। আমি আমাদের সময় একটা নেই। কথা বলছি। কি বাংলা কি আরে গৌতম দা চুপ বলে করবে? দাঁড়ান। বেশ, বেশ, গৌতম দা বেশ, চুপ। আর 1 মিনিট আচ্ছা, সময়। অরুণদা, আমার বাড়িতে যখন আগুন জ্বলছে এই যে আমি তখন সব নির্বাচনী বাড়িগুলো প্রচার চুপ করবো, হয়ে যাক, করবো না তো? চলে যাক। আমার বাড়িতে আগুন জ্বলছে চলে দিল্লিতে, যাক। আমি একটা আজাদি, নির্বাচনী আজাদি। প্রচার করছি। এই বেশ, আজাদি। আমরা কোন জায়গায় আমাদের সময় দাঁড়িয়ে শেষ। আছি? শ্রীময় তালুকদার, কি মনে হয় আপনার? বাংলার মুখ মমতা, বিজেপির মুখ নেই, বলুন খুব সংক্ষেপে। এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই যে বাংলাতে যখন ইলেকশনটা হবে তখন মমতা ব্যানার্জি নিজে যেই জিনিসটা আমরা দিল্লিতে দেখেছিলাম, এখানে প্রশান্ত কিশোর কানেকশনটা চলে আসছে। হ্যাঁ। মমতা ব্যানার্জি নিজেকে প্রজেক্ট করবেন যে আমার বিরুদ্ধে কে,
মোদি তো নিজে ওখান থেকে এসে এখানের মুখ্যমন্ত্রী হবেন না, এর বিরুদ্ধে কে? অমিত শাহ হবেন না, তাহলে আমার বিরুদ্ধে কে? এখানে বিজেপির হাতে যেটা তুরুপের তাস রয়েছে, ঠিক সেই জিনিসটা আপনারা দেখে গেলেন। অমিত শাহ এসে বলে গেলেন উনি যে 30 মিনিট বক্তৃতা রেখেছেন তার মধ্যে 20 মিনিট সিএ, এটাই হবে বিজেপি তুরুপের তাস। কারণ সিএ কিন্তু বিধানসভা উপনির্বাচনে তুরুপের তাস হয়েছিল সিএ তৃণমূল কংগ্রেসের, সেটাই তুরুপের তাস হবে কিনা আমাদের সময় একদম শেষ। আচ্ছা, এত কিছু রাজনৈতিক তর্ক বিতর্ক হলো, করে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিজেপিকে, আক্রমণ করলেন অমিত শাহকে, তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছেও বার্তা রাখলেন নম্র হন, বিনয়ী হন, অহংকার ঔদ্ধত্য চলবে না। কি বললেন দেখাবো সব শেষে। আপনাদের অনেক ধন্যবাদ নিউজ 18 বাংলায় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। লড়াই 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 জয়, লড়াই 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 জয়। এই বিজেপি ছি ছি, কে কে ছি ছি, এসপিআর ছি ছি, অমিত শাহ। সোমবার নেতাজি ইন্ডোরের সভায় শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপিকে আক্রমণ, তারই মাঝে দলকে শুদ্ধিকরণের বার্তা মমতার। লড়াই করে দেখিয়ে দেবে। আমরা যেন উদ্ধত্ত না করি, যা দেখছি আমরা চারিপাশে, যা দেখছি আমরা দিল্লির একটা সরকারের ভূমিকায়, আমরা যেন উদ্ধত্ত কখনো ওদের কাছ থেকে না শিখি। 21-এর ভোটের আগে দলের নেতাকর্মীদের এদিন বারবার সাবধান করে দেন তৃণমূল নেত্রী। আর আমাদেরও অনেক দুর্বলতা ছিল নিশ্চয়ই। এই দলের লবি হয় না, আর এই দল কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। যারা তৃণমূল কংগ্রেসের পুরনো এবং নতুন, সবাইকে নিয়েই কিন্তু কাজটা করতে হবে। কোন জেলা নিজেদের ইচ্ছে মতো পার্টি করছেন, এটা আমি করতে দেব না। যেমন মালদা তার মধ্যে একটা পড়ে, যার যার ইচ্ছে অন্য দলে চলে যাবে, আমার দলে একটাই থাকবে জোড়া ফুল। 2021-এ লড়াই মূলত তৃণমূল বনাম বিজেপির। বিজেপিকে রুখতে কিভাবে পথে নামতে হবে, কিভাবে জনসংযোগে জোর দিতে হবে, সেসব দাওয়াইও এদিন দেন মমতা। বাইরের লোক বহিরাগতরা এসে কি কি করে যাচ্ছে খবর রাখেন, যতটা সম্ভব আপনাদের নজর রাখতে হবে। তার কারণ বিজেপির টাকার অভাব নেই। এরা জানে ইলেকশনে জিততে গেলে হয় দাঙ্গা লাগাও, নয় খেলা যুদ্ধ লাগাও। বিজেপি ছি ছি, এইটা নিয়ে আগামী বুধবার আপনারা ধিক্কার মিছিল করবেন। রোজ অন্তত 2টো করে চায়ের দোকানে বসুন। সিন্ডিকেট, তোলাবাজি, দাদাগিরি, গোষ্ঠী কোন্দল, বারবার এইসব অভিযোগে বিদ্ধ হয়েছে তৃণমূল। তাই এবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর, কারণ তিনি জানেন এটাই শোধরানোর শেষ সুযোগ। এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের। ঔদ্ধত্য বা অহংকার যেন কোনোভাবেই না হয়, সে কথা আরো একবার স্মরণ করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে সৌরভ গুহ, নিউজ 18 বাংলা, কলকাতা।